উত্তম কুমার তার আত্মজীবনীতে লিখছেন, সময় সময় মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যা উত্তরকালে ভাবলেও বিস্ময়ের উদয় হয়, অথচ তাকে ভোলাও যায় না। কারণ ভুলতে গেলে ভুলতে হয় জীবনের কয়েকটি চরম মুহূর্ত। কথাটা পরিষ্কার করেই বলি, একদিকে ফিল্মে নাম্বার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, আর অপরদিকে গৌরীকে পাবার তেমনি আকাঙ্ক্ষা। এই দুই আকাঙ্ক্ষার শত্রুই সেদিন আমাকে পাগল করে তুলেছিল। আমার অবস্থাও হয়েছিল ওই পাল তোলা নৌকোর মতো। কানে শুনতে পাচ্ছি নদীর কুলুকুলু শব্দ। সেই শব্দ আমার কানের মধ্যে দিয়ে রক্তে মিশে আমাকে তুলেছে মাতাল করে। আমি শুনতে পাচ্ছি কার যেন আহ্বান, কিন্তু যাব কেমন করে? সব পথই যে রুদ্ধ। গৌরীকে পাবার আকাঙ্ক্ষা আমার পক্ষে দুরাশা, কারণ সে বড় লোকের মেয়ে। অপরদিকে রূপলি আলোর খেলা, সেখানেও প্রবেশ আমার নিষিদ্ধ। স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছি। পরিচালক প্রযোজকদের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা, স্টুডিওর গেটই পার হতে পারিনি। ছবিতে নাম্বার আশা আমার কেবল স্বপ্নই থেকে যায়, বাস্তবে রূপ নেয় না। অথচ অফিসও করতে ভালো লাগে না। অনেক সময় অফিসের পর একা গিয়ে বসে থাকতাম গড়ের মাঠে অথবা গঙ্গার ধারে। চেয়ে থাকতাম ওই জাহাজগুলোর দিকে, আর মনে মনে ভাবতাম, কি হলো আমার? তখন বোধহয় শীতকাল, গঙ্গাসাগর বা ওই ধরনের কোনো একটা মেলা উপলক্ষে লোক আসছে দলে দলে। হঠাৎ আমার কাছে কে যেন এসে বলল, বাবুজি কুছ হুয়া? চমকে উঠলাম। মুখ ফিরিয়ে দেখলাম এক গেরুয়া বসনধারী সন্ন্যাসী। অত ঠান্ডায় গায়ে কিচ্ছু নেই, ছাই মাখা, মাথা কামানো, মুখে দাড়ি গোঁফের চিহ্ন নেই, দীর্ঘ চেহারা, কিন্তু চোখের চাহনি অদ্ভুত। আমার চোখের ওপর চোখ পড়ায় যেন মনে হলো আমার সমস্ত মনটা সে দেখতে পাচ্ছে। মুখ ঈষৎ রক্তাভ। আমি বললাম, কিছু হবে না বাবা, সরে পড়ো। হবে না? হবে না মানে কি? আবার চমকে উঠলাম সন্ন্যাসীর এই পরিষ্কার বাংলা শুনে। তবে কি লোকটা বাঙালি? এত কম বয়স, চপলতা হিসেবে উপদেশ দেওয়ার ইচ্ছাও প্রবল, কারণ এ উপদেশ দিতে গেলে খরচ হয় না। যদি তা হতো তাহলে আপনারা আমার মতোই লক্ষ্য করতেন সংসারে অনেক উপদেশই বন্ধ হয়ে গেছে। আর একটা আশ্চর্য জিনিস এই যে ব্যাপার আমার জানা নেই, কোনো অভিজ্ঞতাই নেই যার সম্বন্ধে, সেই বিষয়ে আমরা আগে উপদেশ দিই। এক্ষেত্রে সন্ন্যাসী আমার কাছে প্রার্থী, আর আমি ইচ্ছে করলে দু চারটে পয়সা দিয়ে দাতার আসনে বসতে পারি। তাই একটু গলা ছেড়ে বললাম, বেশ চেহারাটা তো দেখছি তোমার, খেটে খেতে পারো না? আমার কথা শুনে সন্ন্যাসী হেসে উঠলেন। তারপর বললেন, খেটে খাবো না বলেই না বাপ মায়ের কাছ থেকে পালিয়েছি, তবে খাটবো কেন? না, এর কথা সাধারণ সন্ন্যাসীর মতো তো নয়। কেমন যেন লাগলো, তাই বললাম, কি বলছেন আপনি? কিছু তো বুঝতে পারলাম না। সন্ন্যাসী বললেন, আরে এটুকু সোজা কথা বুঝলে না? কয়েকদিন ঘুরেই তুমি হতাশ হয়ে পড়লে। মা বাবা, বাড়ি ঘর দৌড় ছেড়ে এই ঠান্ডাতেই বা বসে আছো কেন? তুমি বলবে, আমি ভাবছি কি করে আমার উদ্দেশ্য সফল হয় সেই কথা। আর আমরা কি করছি জানো? সব কিছু ছেড়েছি কেবল তাকে পাওয়ার জন্য, কারণ তিনি যে অসীম, তাকে লাভ করতে পারলে চরম আনন্দের অধিকারী হওয়া যায়। বিস্ময় তখন আমার চরমে পৌঁছে গেছে। আমি ভাবছি, এই লোকটা যে দেখছে আমার মনের কথা বলে দিচ্ছে। তবে কি এই লোকটা থট রিডার? তাই পরীক্ষা করবার জন্য তাকে বলি, আচ্ছা আমি কি ভাবছি বলুন তো? সন্ন্যাসী আমার কাছে বসে পড়ে বললেন, আরে দূর পাগলা, সন্ন্যাসীকে কি পরীক্ষা করতে হয় ওভাবে? এসব কথা বলা কি তার পক্ষে শক্ত কাজ? এসব তো খুব সামান্য জিনিস, সে তো এখনই বলে দেওয়া যায়।
তুমি ভাবছ সেই মেয়েটির কথা, আর ভাবছ কি করে ফিল্মে অভিনয় করা যায়। আমি তখন বেশ অভিভূত হয়ে পড়েছি। পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে বলি, আমি কি করে। আর বলতে হয় না, হেসে ফেলে তিনি বললেন, একদিন যে বড় অভিনেতা হবে সে ভাবছে কি করে ফিল্মে চান্স পাওয়া যায়। আমি বড় অভিনেতা হব? না, এ লোকটা নিশ্চয়ই থট রিডার। আমার মনে করে আমাকে খুশি করে বেশ কিছু টাকাও বার করে নিতে চায়, তাই এই সমস্ত কথা বলছে। আমি বলি, সব বাজে কথা, অভিনয় আমি মোটেও করতে চাই না। আর তুমি কি বলো? কাউকে ভালোবাসিও না, তুমি কি যা তা বলছো? আবার প্রশান্ত হাসিতে ফেটে পড়লেন সেই সন্ন্যাসী। এইবার সোজা দাঁড়িয়ে বললেন, অভিনয় করতে চাও আর না চাও, ফিল্মে তোমাকে নামতেই হবে। আর যে মেয়েটিকে এতক্ষণ বসে চিন্তা করছিলে সেই তোমার স্ত্রী হবে। বাড়ি গাড়ি যা চাও সব পাবে। আজকে তুমি ভাবতেও পারবে না আগামী দিনের কথা, বললেও তুমি বুঝতে পারবে না। তিনি চলে যাচ্ছিলেন, খপ করে তাকে ধরে ফেলে বলি, একটা কথা শুনে যান, এসব কথা আপনি বললেন কি করে? তিনি বললেন, আরে এ তো সন্ন্যাসীর কাছে কিছুই নয়, সব মনই বাঁধা রয়েছে সেই বিরাট একটি মনে। আমি সেই বিরাটেরই ধ্যান করি দিন রাত। পকেটে হাত দিয়ে দেখি 5 টাকার একটা নোট রয়েছে। তাড়াতাড়ি সেটাকে বার করে তার পায়ের কাছে রাখতেই, কিন্তু কোথায় তিনি? আমার ধারে কাছেও কেউ নেই। তাড়াতাড়ি উঠে তাকে খুঁজতে আরম্ভ করলাম। তাকে কোথাও কাছে দেখতে পেলাম না। খুঁজতে খুঁজতে এক সন্ন্যাসীর দলের মধ্যে গিয়ে পড়লাম। গিয়ে দেখলাম তারা শীতের হাত থেকে বাঁচবার জন্য কাঠ জড়ো করে আগুন জ্বালছে। বুঝলাম এই ধরনের, এই রকম লোক, তারাই মানুষকে ভুল বোঝায়। এর কয়েকদিন পরেই হঠাৎ গণেশ দা ওরফে গণেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো। আমাকে দেখেই তিনি বললেন, অরুণ, ফিল্মে নামবার কথা অনেকদিন বলেছিলি, একটা চান্স এসেছে, নামবি ফিল্মে? ফিল্ম? নিজের কানকে নিজেরই বিশ্বাস হলো না। গণেশ দা এ কি বলছেন? আমি নামবো ফিল্মে? জিজ্ঞাসা করি, কি ছবি, কি পার্ট? আরে তোকে এখন হিরোর চান্স কে দেবে বল? আমাদের একটা হিন্দি ছবি, মায়াডোরে বর সাজতে হবে। তেমন বিশেষ কিছু পার্ট নয়, রাজি তো? আচ্ছা, কুছ পরোয়া নেই। সুযোগ যখন একটা পেয়েছি, স্টুডিওর গেট পার হওয়ার, তার ছাড়ছি না। কে জানে এর থেকেই পরে একটা বড় চান্স পাবো কিনা।